প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। বিগত ক্লাসে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের প্রথম অধ্যায়ের প্রথম কোশ্চেনগুলো পড়েছিলাম, অর্থাৎ ব্যবসায়ের মৌলিক ধারণা এবং ব্যবসায়ের বৈশিষ্ট্য, শিল্পের বৈশিষ্ট্য, শিল্পের প্রকারভেদ। আজকের পাঠ শিরোনাম হলো বাণিজ্যের বৈশিষ্ট্য, প্রকারভেদ ও প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্য, প্রকারভেদ। আমরা ব্যবসায়ের আওতায় দেখেছিলাম যে শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা। শিল্পের শ্রেণীবিভাগ এবং বৈশিষ্ট্য গতকালকে পড়েছিলাম। আজকে বাণিজ্যের বিষয়, বাণিজ্যের বৈশিষ্ট্য। বাণিজ্য হলো ব্যবসায়ের বন্টনকারী শাখা। একটু মনে রাখো, বোঝার চেষ্টা করো। আমি গতকালকে বলেছিলাম যে ব্যবসা একটি বৃক্ষ, বৃক্ষের দুইটি শাখা, একটা শিল্প, একটা বাণিজ্য। শিল্প হলো উৎপাদনের বাহন এবং শিল্পের মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি করা হয়। শিল্পের মাধ্যমে উৎপাদিত পণ্যদ্রব্য ভোক্তার দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য যে শাখা কাজ করে সেই শাখাটা হলো বাণিজ্য। আমরা বাণিজ্যের বৈশিষ্ট্যের দিকে যদি প্রথমে তাকাই, বাণিজ্যের বৈশিষ্ট্য, বাণিজ্যের বৈশিষ্ট্য। এক্ষেত্রে এক জায়গায় আমরা যেটা দেখতে পাই, বন্টনকারী শাখা, বন্টনকারী শাখা, অর্থাৎ শিল্পের মাধ্যমে উৎপাদিত পণ্যদ্রব্য নির্দিষ্ট একটা কেন্দ্রীভূত কাজ হিসেবে পরিগণিত হয়। সেই শিল্পের মাধ্যমে উৎপাদিত পণ্যদ্রব্যগুলো এক প্রান্ত থেকে বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য বাণিজ্য কাজ করে, অর্থাৎ পরিবহনের মাধ্যমে এক প্রান্ত থেকে বিভিন্ন প্রান্তে পণ্যগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়। যে কারণে বাণিজ্যের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো এটি একটি বন্টনকারী শাখা। 2 নম্বরে আমরা দেখতে পাই বিকেন্দ্রীভূত কাজ। কেন্দ্রীভূত কাজ। শিল্প একটা কেন্দ্রীভূত কাজ, কিন্তু বাণিজ্য হলো বিকেন্দ্রীভূত কাজ, অর্থাৎ একটি নির্দিষ্ট স্থানে বসে বাণিজ্য কাজ করে না। বাণিজ্যের কাজ হলো বিভিন্ন দেশ অথবা দেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন জেলা, উপজেলায়, গ্রামে, একেবারে পথপ্রান্তরে বিভিন্ন স্থানে অবস্থান করে বাণিজ্যের কাজগুলো সম্পাদন করা হয়। অর্থাৎ বাণিজ্য একটা চলমান প্রক্রিয়া, এটা চলতেই থাকে, এখানে স্থির কোনো কাজ নয়। অর্থাৎ শিল্প যেমন নির্দিষ্ট স্থানে একটা কেন্দ্রীভূত কাজ, নির্দিষ্ট প্ল্যাটফর্মে বসে কাজ করে, বাণিজ্য তার বিপরীত। বাণিজ্য শিল্পের উৎপাদিত দ্রব্যগুলো পৌঁছে দেওয়ার জন্য, মানুষের নিকটে উপস্থাপন করার জন্য সে পথে প্রান্তরে কাজ করে থাকে। অর্থাৎ এর কাজগুলো কোনো গণ্ডিবদ্ধ স্থানে সীমাবদ্ধ নয়। 3 নম্বরে আমরা দেখি ব্যক্তিগত ও সহায়ক উপযোগ সৃষ্টি। ব্যক্তিগত ও সহায়ক উপযোগ সৃষ্টি, সহায়ক উপযোগ সৃষ্টি, উপযোগ সৃষ্টি। বাণিজ্য তার কর্মকাণ্ডের মধ্যে মানুষের ব্যক্তিগত ও সহায়ক উপযোগ সৃষ্টি করে থাকে। অর্থাৎ বাণিজ্যের মাধ্যমে স্থানগত, ঝুঁকিগত, কালগত, জ্ঞানগত প্রতিবন্ধকতাগুলো
দূরীভূত হয়। এমনকি মালিকানাগত বা সত্ত্বগত উপযোগও সৃষ্টি হয়ে থাকে বাণিজ্যের মাধ্যমে। অর্থাৎ বাণিজ্যের মাধ্যমে অর্থাৎ ক্রয় বিক্রয় কার্যক্রম সম্পাদন করা হলেই বাণিজ্য তার ক্রয় বিক্রয়কৃত পণ্যগুলো বিভিন্ন স্থানে সরবরাহ করে, অর্থাৎ পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি করে। আবার কখনো কখনো দেখা যায় গুদামজাতকরণের মাধ্যমে কালগত বা সময়গত উপযোগ সৃষ্টি করে। আবার বীমার মাধ্যমে ঝুঁকিগত উপযোগ সৃষ্টি করে। বিজ্ঞাপনের মাধ্যমে জ্ঞানগত উপযোগ সৃষ্টি করে। সর্বোপরি ক্রয় বিক্রয় কার্যক্রম সম্পাদনের মাধ্যমে সত্ত্বগত বা মালিকানাগত উপযোগ সৃষ্টি করে। এরপরে পরবর্তীতে আমরা দেখি চলতি মূলধনের আধিক্য। চলতি মূলধনের আধিক্য। চলতি মূলধনের আধিক্য বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করার জন্য অধিক পরিমাণে চলতি মূলধনের প্রয়োজন হয়। অর্থাৎ কোনো বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করার জন্য যদি কেউ পরিবহন ব্যবস্থার কার্যক্রম পরিচালনা করে বাণিজ্যের একটা অংশ হিসাবে, অবশ্যই তাকে একটা পরিবহনের জন্য একটা গাড়ি ক্রয় করতে হয়। কেউ যদি গুদামজাতকরণ কার্যক্রম পরিচালনা করে অবশ্যই তাকে একটি দোকান ভাড়া নিয়ে গুদামজাতকরণের জন্য একটা ব্যবস্থা গ্রহণ করতে হয়। এক্ষেত্রে অধিক মূলধনের প্রয়োজন পড়ে। কেউ যদি ক্রয় বিক্রয় কার্যক্রম সম্পাদন করতে চায় সেক্ষেত্রেও একটা দেশ থেকে পণ্য আনতে গেলে বা এক দেশ থেকে পণ্য অন্য দেশে রপ্তানি করতে গেলে এলসি খোলার মাধ্যমে, অর্থাৎ লেটার অফ ক্রেডিট, অর্থাৎ ব্যাংকের সহায়তা পাওয়ার জন্য এলসি খোলা হয়। রপ্তানিকারক এলসি খুলে আমদানিকারকের নিকট তথ্যগুলো প্রেরণ করে এবং লেনদেন কার্যক্রমে রপ্তানিকারককে ব্যাংক সহায়তা করে থাকে। সুতরাং সব সেক্টরেই চলতি মূলধনের প্রয়োজন পড়ে এবং এই চলতি মূলধনের মাধ্যমে বাণিজ্যকে গতিশীল বা ত্বরান্বিত করা যায়। এরপরে আমরা দেখি সর্বশেষ পয়েন্ট, যেটা সহজে বিনিয়োগ স্থানান্তরের সুযোগ। সহজে বিনিয়োগ স্থানান্তরের সুযোগ। শিল্প প্রতিষ্ঠান গড়ে তুললে সহজেই বিনিয়োগটা স্থানান্তর করা যায় না বা ফিরিয়ে আনা যায় না, কিন্তু বাণিজ্যের ক্ষেত্রে একজন ব্যক্তি সহজেই তার বিনিয়োগকৃত অর্থ স্থানান্তর বা ফিরিয়ে আনতে পারে। যেমন একজন ব্যক্তি দোকান পরিচালনার জন্য একটা দোকান ঘরে স্থাপন করলেন, কিছুদিন পরে তার এই দোকানদারি কার্যক্রম পরিচালনা করতে ভালো না লাগায় তিনি দোকানটা বিক্রি করে তার বিনিয়োজিত মূলধন ফেরত নিয়ে আসতে পারেন। অর্থাৎ দোকান বিক্রির একটা বিজ্ঞাপন দিয়ে এবং দোকানের অভ্যন্তরে বা দোকানের মধ্যে যে পণ্যদ্রব্যগুলো থাকে সেই পণ্যদ্রব্যের মূল্য হ্রাস করে পণ্যগুলো ক্রেতাদের নিকট সহজেই বিক্রি করে তিনি তার বিনিয়োগকৃত মূলধন ফেরত নিয়ে আসতে পারে। কিন্তু একটা শিল্প প্রতিষ্ঠান গড়ে তুললে এই বাণিজ্যের মতো এত সহজে মূলধন ফিরিয়ে আনা যায় না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখলাম বাণিজ্যের বৈশিষ্ট্য। বাণিজ্যের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা যে বিষয়টি লক্ষ্য করলাম, একটি হলো বাণিজ্য হলো বন্টনকারী শাখা, বিকেন্দ্রীভূত কাজ, ব্যক্তিগত ও সহায়ক উপযোগ সৃষ্টি, মূলধনের অর্থাৎ চলতি মূলধনের আধিক্য এবং সহজে বিনিয়োগ স্থানান্তরের সুযোগ। এরপরে আমরা দেখব বাণিজ্যের
প্রকারভেদ। একটু লক্ষ্য করুন, বাণিজ্যের প্রকারভেদে যদি আমরা যাই, বাণিজ্যের প্রকারভেদ, বাণিজ্যের প্রকারভেদ, বাণিজ্যকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো পণ্য বিনিময়, পণ্য বিনিময়, একটা হলো পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী। পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী। পণ্য বিনিময়কে আবার দুই ভাগে ভাগ করে, একটা হলো অভ্যন্তরীণ, একটা হলো বৈদেশিক। অভ্যন্তরীণ বাণিজ্য আবার দুই প্রকার, এই বাণিজ্যটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়। এক হলো পাইকারি, নাম্বার 2 হলো খুচরা। বৈদেশিক বাণিজ্য আবার তিন প্রকার, এটাকে আবার তিন ভাগে ভাগ করা হয়। এক, আমদানি, দুই রপ্তানি, তিন পুনরপ্তানি। একটু লক্ষ্য করো, বোর্ডের দিকে ভালো করে তাকাই। অর্থাৎ বাণিজ্যের প্রকারভেদের ভিতরে আমরা দেখতে পাই বাণিজ্যকে দুই ভাগে ভাগ করে, একটা পণ্য বিনিময়, একটা পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী, এবং পণ্য বিনিময়কে দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে অভ্যন্তরীণ, একটা হচ্ছে বৈদেশিক। অভ্যন্তরীণকে দুই ভাগে, পাইকারি ও খুচরা, আর বৈদেশিককে তিন ভাগে, আমদানি, রপ্তানি এবং পুনরপ্তানি। পণ্য বিনিময় সহায়ক কার্যাবলীগুলো হলো ব্যাংক, বিমা, পরিবহন, গুদামজাতকরণ, বাজারজাতকরণ প্রসার, বাজারজাতকরণ প্রসার। এবার আমরা পণ্য বিনিময় কি? পণ্য বিনিময় হলো ক্রয় বিক্রয়ের মাধ্যমে সম্পাদিত কাজকে পণ্য বিনিময় বা ট্রেড বলা হয়। এই পণ্য বিনিময় আমরা দেখতে পাচ্ছি দুই প্রকার, একটা অভ্যন্তরীণ এবং বৈদেশিক। অভ্যন্তরীণ, একটা দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে ক্রয় বিক্রয় কার্যক্রম সম্পাদিত করা হলে তাকে অভ্যন্তরীণ পণ্য বিনিময় বলে। আর বৈদেশিকের ক্ষেত্রে একটা দেশের ব্যবসায়ীদের সাথে বা একজন ব্যবসায়ীদের সাথে অন্য একটা দেশের একজন ব্যবসায়ীর সাথে যে আমদানি রপ্তানি কার্যক্রমের মধ্যে যে ক্রয় বিক্রয় কার্যক্রম সম্পাদন করা হয় তাকে বৈদেশিক বাণিজ্য বলে। এক্ষেত্রে অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে আমরা যেটা দেখি পাইকারি এবং খুচরা, অর্থাৎ পাইকারি ব্যবসা বলতে বা পাইকারি বাণিজ্য বলতে উৎপাদনকারীর নিকট থেকে পণ্য ক্রয় করে খুচরা ব্যবসায়ীর নিকট সরবরাহ করা হলে বা বিক্রয় করা হলে তাকে পাইকারি বাণিজ্য বা পাইকারি ব্যবসা বলে। আমি আবারও বলছি, উৎপাদনকারী বা আমদানিকারকের নিকট থেকে ক্রয় করে খুচরা বিক্রেতার নিকট বিক্রয় করাকে পাইকারি বাণিজ্য বা পাইকারি ব্যবসা বলে। আর খুচরা ব্যবসা বা খুচরা বাণিজ্যের ক্ষেত্রে পাইকারি ব্যবসায়ীর নিকট থেকে ক্রয় করে চূড়ান্ত কনজিউমার বা ভোক্তার নিকট বিক্রয় কার্যক্রম সম্পাদন করা হলে তাকে খুচরা ব্যবসা বা খুচরা বাণিজ্য বলে। আমি আবারও বলছি, পাইকারি ব্যবসায়ীর নিকট থেকে পণ্য ক্রয় করে চূড়ান্ত ভোক্তা বা কনজিউমারের নিকট পণ্য বিক্রয় করাকে খুচরা ব্যবসা
বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই বুঝতে পারছো, তোমাদের মনে পড়ে গেছে এই ফার্স্ট ইয়ারে যখন এই বিষয়গুলো পড়িয়েছিলাম। এরপরে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, তিন ভাগে ভাগ করা হয়েছে: আমদানি, রপ্তানি এবং পুনঃরপ্তানি। আমদানি কি? অন্য একটি দেশ থেকে পণ্য ক্রয় করে নিজের দেশে নিয়ে আসাকে আমদানি বলা হয়। আর রপ্তানি হলো কি? নিজের দেশের পণ্য সামগ্রী অন্য আরেকটি দেশে বিক্রয় করা হলে তাকে রপ্তানি বাণিজ্য বলে। আমি আবারও বলে রাখি, রপ্তানির ক্ষেত্রে বা আমদানি রপ্তানি উভয়ের ক্ষেত্রে আমদানি রপ্তানি উভয়ের ক্ষেত্রে লেনদেন সঠিকভাবে সম্পাদন করার জন্য এলসি খোলা হয়। কি খোলা হয়? আমরা যদি দেখি এলসি, যেটাকে বলা হয় লেটার অফ ক্রেডিট, প্রত্যয়পত্র বলা হয়, যেটাকে বলা হয় প্রত্যয়পত্র। তোমরা 9 10-এ পড়ে আসছো। এই এলসির মাধ্যমে রপ্তানিকারক পণ্য রপ্তানি করে ব্যাংকের মাধ্যমে সুযোগ সুবিধা গ্রহণ করে। অর্থাৎ লেনদেনের ক্ষেত্রে ব্যাংক রপ্তানিকারককে আমদানিকারকের নিকট থেকে অর্থ আদায়ের ক্ষেত্রে কার্যক্রম পরিচালনা করে থাকে। সর্বশেষ যেটা দেখতে পাই, পুনঃরপ্তানি, অর্থাৎ একটি দেশ থেকে পণ্য ক্রয় করে উক্ত পণ্য অন্য দেশে বিক্রয় করাকে পুনঃরপ্তানি বলে। একটু আমরা লক্ষ্য করি, আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি মায়ানমার, যার পূর্ব নাম বার্মা, এই মায়ানমারের সাথে পৃথিবীর পাশ্চাত্য কিছু কান্ট্রি সরাসরি লেনদেন অর্থাৎ ক্রয় বিক্রয় অর্থাৎ ব্যবসা বাণিজ্য হয় না বা পরিচালনা হয় না। তাদের সাথে মায়ানমারের সাথে ওইভাবে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা না হওয়ায় দেশের কিছু ব্যবসায়ী মায়ানমার থেকে পণ্য ক্রয় করে উক্ত পণ্য সরাসরি যে সকল দেশের সাথে মায়ানমারের সুসম্পর্ক নেই বা বাণিজ্যিক কার্যক্রম সম্পাদিত হয় না, সেই সকল দেশে সরাসরি বিক্রি করে থাকে। তাহলে বাংলাদেশের ব্যবসায়ীরা মায়ানমার থেকে পণ্য ক্রয় করে আবার উক্ত পণ্য অন্য একটি দেশে পাশ্চাত্যের কিছু কান্ট্রিতে তারা রপ্তানি করে বা বিক্রয় করে। এই কার্যক্রমটাকে বলা হয় পুনঃরপ্তানি। এরপরে আমরা দেখি পণ্য বিনিময় সহায়ক কার্যগুলির ক্ষেত্রে ব্যাংক, বীমা, পরিবহন এবং গুদামজাতকরণ এবং বাজারজাতকরণ প্রসার। এক্ষেত্রে দেখতে পারো, ব্যাংক হলো অর্থনৈতিক উপযোগ সৃষ্টিকারী প্রতিষ্ঠান, কারণ মূলধন হলো ব্যবসা বাণিজ্যের জীবনী শক্তি, যা ব্যাংকের মাধ্যমে অর্থগত উপযোগ সৃষ্টি করে থাকে। অর্থাৎ ব্যাংক অর্থ দিয়ে ব্যবসায়িক কার্যক্রম ত্বরান্বিত করে থাকে। এরপরে দেখি বীমা। বীমার মাধ্যমে ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর হয়। অর্থাৎ আমদানিকারক বা রপ্তানি আমদানিকারক পণ্য আমদানির ক্ষেত্রে পণ্যের ভবিষ্যৎ অনিশ্চয়তার হাত থেকে রক্ষা করার জন্য বা ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য পণ্যের বীমা করা হয়। এমনকি যে জাহাজে নিয়ে আসা হয় সেই জাহাজেরও বীমা থাকে এবং এই বীমা কোম্পানি নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে আমদানিকারককে তার পণ্যের সিকিউরিটি দিয়ে থাকে এবং এভাবে ঝুঁকিগত প্রতিবন্ধকতা হ্রাস করে থাকে। পরিবহন হলো স্থানগত উপযোগ সৃষ্টি করে। এক স্থান থেকে পণ্য অন্য স্থানে আনা নেওয়ার ক্ষেত্রে পরিবহন কার্যক্রম পরিচালনা করে। অর্থাৎ পরিবহনের মাধ্যমে শিল্পের উৎপাদিত কাঁচামালগুলো বা শিল্পের উৎপাদিত চূড়ান্ত ভোগ্য পণ্যগুলো এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সরবরাহ করার জন্য পরিবহন কাজ করে। গুদামজাতকরণের মাধ্যমে কালগত বা সময়গত উপযোগ সৃষ্টি করা হয়। অর্থাৎ এক সময় পণ্য পরবর্তী কোনো সময়ে ব্যবহার করার জন্য গুদামজাতকরণ করা হয়।
এই গুদামজাতকরণের মাধ্যমে আমরা সময়গত বা কালগত উপযোগ পেয়ে থাকি এবং বাজারজাতকরণ প্রসার অর্থাৎ মার্কেটিং যে প্রচার বা বিজ্ঞাপন এর মাধ্যমে জ্ঞানগত উপযোগ সৃষ্টি হয়। অর্থাৎ আমরা জানি ব্যবসায়ের ক্ষেত্রে প্রসার যে কোনো প্রোডাক্ট যত বেশি প্রচার করবে মানুষ তত বেশি ওই প্রোডাক্ট সম্পর্কে অবগত হয় এবং সেই প্রোডাক্ট ক্রয়ের প্রতি মানুষ আকৃষ্ট হয়ে থাকে। অর্থাৎ মানুষকে পণ্য সম্পর্কে অবগত করা জানানো এই বিষয়গুলো বাজারজাতকরণ প্রসারের মাধ্যমে হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা দেখলাম বাণিজ্যের প্রকারভেদ। বাণিজ্য প্রধানত দুই প্রকার, একটা হলো পণ্য বিনিময় এবং পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী বাণিজ্যের। পণ্য বিনিময় অভ্যন্তরীণ এবং বৈদেশিক। অভ্যন্তরীণ বাণিজ্য আবার দুই প্রকার, পাইকারি এবং খুচরা। বৈদেশিক বাণিজ্য তিন প্রকার, আমদানি রপ্তানি এবং পুনঃরপ্তানি। এরপরে আমরা যে বিষয়টি শিখব সেটা হলো প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্য। এইটা একটা মজার বিষয়। ক্লাসে তখন নিয়েছিলাম সরাসরি তোমাদের সাথে, অর্থাৎ মজা করেই ক্লাসটা নিয়েছিলাম, তোমরা মজা পেয়েছিলে। এবার দেখো যে প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্যের ক্ষেত্রে যদি আমরা তাকাই, প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্য। প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্য, প্রত্যক্ষ সেবা বলতে সেবা প্রদানকারী এবং সেবা গ্রহণকারী সরাসরি বা ফেস টু ফেস থেকে যে সেবাটা গ্রহণ করে থাকে সেটা হলো প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্যের দিকে যদি আমরা তাকাই, প্রত্যক্ষ সেবা একটা কাজ বা সুবিধা, একটা কাজ বা সুবিধা। প্রত্যক্ষ সেবা একটা কাজ এবং সেই কাজ করার মাধ্যমে মানুষকে সেবা প্রদান করা হয়। আমরা দেখি কিছু ব্যবসা আছে সরাসরি প্রত্যক্ষ সেবা অন্তর্ভুক্ত, যেমন ক্লিনিক্যাল কাজ, হসপিটাল, অ্যাটর্নি ফার্ম, অডিট ফার্ম, তারপর ডাক্তারি সেবা যেটা ওকলাতি যেটা, এই কাজগুলো এগুলো প্রত্যেকটাই একটা কাজ এবং এই কাজের মাধ্যমে যারা সেবা গ্রহণকারী তাদেরকে সেই সেবা প্রদান করা হয়। তবে বেসিক্যালি এই সেবাগুলো সরাসরি গ্রহণ করতে হয়। এই সেবাগুলো উপস্থিত না থাকলে সহজে গ্রহণ করা যায় না বা পাওয়া যায় না। এই সেবাগুলো যদি পরবর্তী আমরা বৈশিষ্ট্য তাকাই, একটা অস্পর্শনীয় সম্পদ, একটি অস্পর্শনীয় প্রকৃতি, স্পর্শনীয় প্রকৃতি। বেসিক্যালি প্রত্যক্ষ সেবা স্পর্শ করা যায় না, এটা অস্পর্শনীয় প্রকৃতি। যেমন একজন ব্যক্তি মেসেজিং সেন্টারে গিয়ে শরীর মেসেজ করে আসলেন, আসার পরে সেই ব্যক্তিকে যদি বলা হয় ভাই আপনি কোথায় গিয়েছিলেন, বললো মেসেজিং সেন্টারে। কি করতে গিয়েছিলেন? শারীরিক ব্যায়াম করার জন্য। তো ভাই বলল যে আমাকে একটু দেখান। আসলে কি এটা দেখানো যায়, স্পর্শ করা যায়? এইটা সুবিধা গ্রহণ করা হয়, এটা একটা এই প্রত্যক্ষ সেবার একটা অনুভূতির বিষয়। এই অনুভূতির বিষয়টা কখনো স্পর্শ করা যায় না, দেখানো যায় না। দেখানো যায় যে সেবাটা আমি গ্রহণ করছি সেটা দেখানো যাবে না। সুতরাং এটা একটা অস্পর্শনীয় প্রকৃতি। এরপর আমরা যদি দেখি মালিকানা হস্তান্তরযোগ্য নয়। মালিকানা হস্তান্তরযোগ্য নয়, মালিকানা হস্তান্তরযোগ্য নয়। একটু আগে যে বিষয়টা আমি বললাম, মেসেজিং সেন্টারে যিনি মেসেজ করালেন শারীরিকভাবে, যিনি মেসেজ করলেন তার যে দক্ষতা, সেই দক্ষতাকে তিনি হস্তান্তর করে দিয়েছেন, মানে তার কাছ থেকে তার যে অভিজ্ঞতাটা কি কমে গেছে? নিশ্চয়ই কমে যায়নি। অর্থাৎ তার অভিজ্ঞতা তার কাছেই থাকে, পরবর্তীতে কেউ তাকেও তিনি সেই একই প্রসেসে
তিনি মেসেজ করাবেন। অথবা আমরা একজন ডাক্তারের কাছ থেকে সেবা গ্রহণ করি, সেবাটা গ্রহণ করার পরে ডাক্তারের যে অভিজ্ঞতা, ডাক্তারের যে কাজ বা ডাক্তারের যে সেবা প্রদান করেন, ডাক্তারের নিকট থেকে কি কমে যায়? নিশ্চয়ই কমে যায় না। অর্থাৎ এই মালিকানা হস্তান্তরযোগ্য নয়, ডাক্তারের প্রয়োজনে আরও অভিজ্ঞতা হয় বা তিনি আরও অভিজ্ঞ হয়ে থাকেন, কিন্তু তার যে অভিজ্ঞতা, তার যে কাজের যে দক্ষতা, এইটা কখনই তিনি অন্য আরেকজনকে হস্তান্তর করেন না, বা করলেও তার অভিজ্ঞতাটা কখনো কমে না। যে কারণে এই প্রত্যক্ষ সেবাটা হস্তান্তরযোগ্য নয়, একজনকে দিয়ে দেওয়া যায় না বা হস্তান্তর করা যায় না। 4 নম্বরে আমরা দেখি মজুতযোগ্য নয়। মজুতযোগ্য নয় প্রত্যক্ষ সেবা। আসলে আমরা একটু অনুধাবন করি, যে বিষয়টা অস্পর্শনীয়, স্পর্শ করা যায় না, হস্তান্তর করা যায় না, তাহলে সেই বিষয়টা কিভাবে মজুত করা হয়? অবশ্যই মজুত করা যায় না। যেমন একটা ছেলে রিক্সায় করে বাড়ি চলে আসলেন, আসার পরে রিক্সাওয়ালাকে 20 টাকা দিয়ে দিল, অর্থাৎ রিক্সাওয়ালা তাকে নির্দিষ্ট স্থানে পৌঁছে দিয়ে গেল। মা বলল যে বাবা তুমি কিসে এসেছো? বললো মা আমি 20 টাকা দিয়ে রিক্সায় চলে এসেছি। ছেলেকে যদি বলে বাবা তুমি কি একটু দেখাতে পারো তুমি যে সেবাটা গ্রহণ করেছো? ছেলে বললো মা এটা তো দেখানো সম্ভব না, রিক্সাওয়ালা 20 টাকার বিনিময়ে যে সেবাটা দিয়ে গেছে এটা তো অস্পর্শনীয়, এই সেবাটা তো হস্তান্তরযোগ্য নয় এবং এটা মজুত করার কিছু নেই, সুতরাং এই সেবাটা আমি তোমাকে দেখাতে পারবো না। এটা একটা আমি উপকার পেয়েছি, সরাসরি আমি সেবা গ্রহণ করেছি। আবার দেখা যায় গ্রাহকের কাছাকাছি প্রতিষ্ঠান বেসিক্যালি প্রত্যক্ষ সেবাগুলো গ্রাহকের সন্নিকটে গড়ে ওঠে। অর্থাৎ এই যে আমরা বিউটি পার্লার বলি, সেলুন বলি, লন্ড্রি বলি, তারপর অ্যাটর্নি ফার্ম, ক্লিনিকিং ব্যবসা, এই ব্যবসাগুলো বেসিক্যালি একেবারেই গ্রাহকের কাছাকাছি গড়ে ওঠে। ফলশ্রুতিতে গ্রাহকদের সহজেই এই সেবাগুলো প্রদান করা যায় এবং গ্রাহকও সহজে উপস্থিত থেকে সেবাগুলো গ্রহণ করে। এরপরে আমরা দেখি প্রত্যক্ষ সেবার প্রকারভেদ বা শ্রেণীবিভাগ। প্রত্যক্ষ সেবার শ্রেণীবিভাগ বা প্রকারভেদ। প্রত্যক্ষ সেবার শ্রেণীবিভাগ। পৃথিবীতে কৃষি প্রধান দেশের বাইরে যে সকল দেশ, অর্থাৎ কৃষিতে ডিপেন্ডেবল যারা, তারা কৃষিক্ষেত্রে নিয়োজিত থাকে, ম্যাক্সিমাম জনসংখ্যা কৃষি সেক্টরে তারা নিয়োজিত এবং কৃষি সেক্টরের উপর ডিপেন্ড করে তারা বেঁচে থাকে। কিন্তু এর বাইরে ম্যাক্সিমাম কান্ট্রিগুলো সেবা খাতের উপর তারা নির্ভর করে তাদের জীবন জীবিকা নির্ভর করেন এবং এই সেবা খাতে এতটাই বর্তমান প্রেক্ষাপটে মানুষ যুক্ত, যেটা আমরা চতুর্দিকে তাকালে আমরা দেখতে পাই। বিভিন্ন প্রতিষ্ঠান তারা সেবা প্রদানের মাধ্যমে অর্থনৈতিক গতিশীলতা করে থাকে এবং নিজেদের বেকারত্ব লাঘবের মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়ন করে থাকে। এক্ষেত্রে প্রত্যক্ষ সেবার ক্ষেত্রে আমরা 4টি বিষয় দেখতে পাই যেগুলো একেবারেই সরাসরি প্রত্যক্ষ সেবার সাথে জড়িত। যেমন শিক্ষা সেবাটা সরকারের পাশাপাশি বেসরকারি কিছু প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে, এখান থেকে মানুষকে সেবা প্রদান করে থাকে এবং এখান থেকে মানুষ সেবা গ্রহণ করে থাকে। এই শিক্ষা সেক্টরটা আমরা দেখতে পাই গ্রামে গঞ্জে বিভিন্ন প্রান্তে দেখা যায় কেজি স্কুল গড়ে তোলে, তারা সেবা প্রদান করে থাকে অর্থের বিনিময়ে। আবার বিভিন্ন স্কুল কলেজ এমনকি
প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমরা দেখতে পাই যে এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে জনগণকে প্রত্যক্ষ সেবা প্রদান করে থাকে। এবং কিছু কিছু প্রতিষ্ঠান আমরা দেখতে পাই যে কোনো স্টুডেন্ট যদি বাইরে পড়াশুনো করতে চায় সেক্ষেত্রে তাকে বিভিন্ন কোর্স IELTS কোর্স এরকম বিভিন্ন কোর্স কমপ্লিট করে বিদেশে যেতে হয়। এই যে সকল প্রতিষ্ঠান এই কোর্সগুলো দেয় এটাও তাদের একটা শিক্ষা সেবা। আবার দেখা যায় বিভিন্ন জায়গায় বা বিভিন্ন শহরে অনেক টিচাররা করে প্রাইভেট পড়ায় বা কোচিং সেন্টার খোলে। এই কোচিং সেন্টারের মাধ্যমেও তারা শিক্ষা সেবাটা দিয়ে থাকে। অর্থাৎ এই শিক্ষার সেক্টরটা সরাসরি প্রত্যক্ষ সেবার সাথে সংযুক্ত। অর্থাৎ এখান থেকে পৃথিবীর সব দেশের মানুষ সেবা গ্রহণ করে থাকে। দ্বিতীয় নম্বরে আমরা দেখতে পাই স্বাস্থ্যসেবা। স্বাস্থ্যসেবা শিক্ষা সেবার মতনই ব্যাপকভাবে একেবারে যুক্ত। অর্থাৎ গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় আমরা দেখতে পাই ক্লিনিক, তারপর ডায়াগনস্টিক সেন্টার, এই সমস্ত প্রতিষ্ঠান গড়ে তোলে মানুষদের সেবা প্রদান করা হয় এবং মানুষ সরাসরি সেখানে গিয়ে সেবা গ্রহণ করে থাকে। এছাড়াও আমরা দেখতে পাই পেশাগত সেবা। অর্থাৎ পেশাগত সেবা বলতে অডিট ফার্ম, অ্যাটর্নি ফার্ম, ডাক্তার, উকিল এই সমস্ত প্রতিষ্ঠান বা ব্যক্তি সরাসরি মানুষদের সেবা দিয়ে থাকে। অর্থাৎ একজন ডাক্তারি তার পেশা, ডাক্তারি পেশার মাধ্যমে তিনি বিভিন্ন রোগীদের সেবা প্রদান করে থাকে। একজন উকিল তিনি এটাও তার একটা পেশা। এই পেশার মাধ্যমে তিনি বিভিন্ন ব্যক্তিকে আইনি জটিলতা থেকে মুক্ত করে থাকেন এবং সরাসরি সেবা দিয়ে থাকেন। একটা অডিট ফার্ম এটাও একটা পেশা। এই পেশার মাধ্যমেও বিভিন্ন প্রতিষ্ঠান অডিট করে মানুষদের সেবা প্রদান করে থাকে। সর্বশেষ আমরা যেটা দেখতে পাই ভোক্তা সেবা একটা দেশের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ ভোক্তাদের রুচি, চাহিদা, পছন্দ ইত্যাদি মোতাবেক পণ্য উৎপাদন করে ভোক্তার নিকট সরাসরি পৌঁছানো বা তার নিকট উপযোগ সৃষ্টি করা, এই বিষয়গুলো প্রত্যক্ষ সেবার প্রকার আমরা ধরে নিতে পারি। শিক্ষা সেবা, স্বাস্থ্যসেবা, পেশাগত সেবা এবং ভোক্তা সেবা। সুতরাং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কোশ্চেনটার মূল যে বিষয়টা অবশ্যই তোমরা বাণিজ্যের বৈশিষ্ট্য এবং প্রকারভেদটা খুব গুরুত্বের সহিত পড়বে। অর্থাৎ বোর্ডের কোশ্চেন যদি এখান থেকে আসে অবশ্যই বাণিজ্যের বৈশিষ্ট্য এবং প্রকারভেদ থেকে আসার সম্ভাবনা বেশি। সুতরাং এই বিষয়টা তোমরা গুরুত্বের সহিত পড়বে। আজকের ক্লাস এ পর্যন্তই। যদি কারো কোনো প্রবলেম হয় অবশ্যই মেসেঞ্জারে যোগাযোগ করবে। তোমাদের সকলের মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।